যারা এত নির্বাচন করে পাগল হয়ে গিয়েছেন তারা এখন ভিন্ন সুরে কথা বলছেন, কারণ তারা বুঝতে পারছেন জনগণ তাদের লাল কার্ড দেখাবে। যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। এই মুহূর্তে একটা তৃতীয় জোট গঠন করে সরকার গঠন খুব ডিফিকাল্ট, অনেক ক্ষেত্রে অসম্ভব। তাহলে এটা কোনো একটা ফ্রন্টের সাথেই শেষ পর্যন্ত আবার বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং যেতে হবে, সেটা বিএনপি ফ্রন্ট হোক কিংবা এই জামাতের ফ্রন্ট হোক। এইগুলোর একটা বোঝাপড়া আছে। আসলে এই মুহূর্তে একেবারে পুরোটা ডিসক্লোজ করার মতো একটা জায়গায় আসে নাই। অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি। একদল যে অপকর্ম করে চলে গিয়েছে, আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে। এখন লড়াই হবে, নির্বাচনের লড়াই। যেদিনই শিডিউল ঘোষণা করবে তার পরদিন আমাদের মূল লক্ষ্য কি হবে। আমরা বলছি আমরা 300 আসনে ক্যান্ডিডেট দিতে চাই, 300 আসনে ক্যান্ডিডেট দিব। ওরা আমাদেরকে ডাকুক না ডাকুক, আমরা যদি 300 আসনে ক্যান্ডিডেট দিতে পারি, প্রচারের মধ্যে নামতে পারি, অনেককে ডাকতে হবে না, আমাদের পেছন হাঁটতে হবে। কেন 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গঠিত দল এনসিপি সমমনা কয়েকটি দলের সঙ্গে জোট গঠনে তৎপর হয়েছিল, যদিও এখনও আলোচনার মধ্যে সীমাবদ্ধ এই জোট। এনসিপি বলছে জোটের আলোচনা পুরোটাই কৌশলগত বিষয়, এখানে সমঝোতায় গুরুত্বপূর্ণ হবে জুলাই সনদ বাস্তবায়নের ইস্যু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ওপেন করেছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যেই টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা আসলে কি। তাই বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, আমার চ্যানেলটি নতুন, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখা যাক। তাদের প্রধান নেতা তো অক্টোবরে আসে, জুলাই আসে, সেপ্টেম্বরে আসে, লাস্ট নভেম্বরে আসে না, আসি বলে আর আসে না কেন? পরিস্থিতি ভালো হলে আসবে না কেন? একটা রাজনৈতিক দল যারা অনেক আগে খুব চিন্তা করে রাখছিল ক্ষমতায় একসেটিয়ে তারা যাবে, এখন আর ওই চিন্তাটা মনে হয় করে না। মুখ শুষ্ক হয়ে গেছে, চেহারার দিকে এখন আর তাকানো যায় না নেতাদের। বলে জামাত ইসলামের 5%ও ভোট নাই, তো 5%ও ভোট নাই, এই দল নিয়ে এত টেনশন করার কি আছে? নির্বাচনী প্রচারণা করতে গেলে হামলা করার দরকার কি তোমাদের? তোমরা তো 95% ভোট পেয়ে বসেই আছো। আবার বলে তোমাদের এত আমরা গুনি না, তোমাদের তো 5% ভোটও নাই, তো এত বলার দরকার কি? তোমরা তো গোনোই না, গোনে না, কিন্তু ভিতরে ভিতরে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে যখন তাদের কাছে সমীক্ষা হাতে আসে। জনজোয়ার যখন দেখছে চাঁদাবাজির বিরুদ্ধে মানুষ যেভাবে জেগে উঠেছে, এতে তাদের আগামী দিনের সরকার গঠনের যে দিবা স্বপ্ন তারা দেখতো, এই স্বপ্ন যে ভেঙে ইতিমধ্যে চুরমার হয়েছে। এখন সার্ভাইভ ফর দ্য ফিটেস্ট, টিকে থাকার জন্য লড়াইয়ে নামছে তারা। এই বিএমপি যাদের হাতে এই দেশটা আসলেই নিরাপদ নয়, এদের হাতে দেশ গেলে তারা চাঁদাবাজি করবে, লুণ্ঠন করবে, ছিনতাই করবে, টাকা পাচার করবে, সম্পদের পাহাড় করবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, এই দেশটাকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাবে। যদি নিজের লাশ বুঝে নিতে না চান, তাহলে এখন সময় আছে জাগ্রত হওয়ার। জনগণকে এখন আপনারা জাগ্রত করবেন। তারা ব্যালট চুরি করার জন্য পাগল পারা হয়ে আছে, তারা বুঝতে পারছে। আর 2 মাস গেলে দেখবেন, আমার মনে হয় যে বলবে যে না, আমরা ভোট টোট চাই না, এখন আলুর দাম অনেক বেশি, পেঁয়াজের রক্ষণাগারের জন্য কৃষকের টাকা পয়সা দেওয়া প্রয়োজন, সব মিলে এখন ইলেকশন না, 1-2 বছর পরে দাও। এখনো একটা দলের প্রধান, তিনিও বিদেশে আছেন, জুলাই আন্দোলনে বিশাল মাস্টার মাইন্ড, কিন্তু দেশে এখন পর্যন্ত পা দিচ্ছেন না। ওই কেসেমের মাস্টার মাইন্ড দেশের জন্য কতটুকু উপকার হয় সেটা ইতিহাসই আমাদেরকে সাক্ষ্য দেবে। এদিকে গণঅভ্যুত্থানের পরে আবার অনেকগুলো দল একসাথে জোট বেঁধে আন্দোলন করা বা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যেমন জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর বিএনপির সাথে আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, আমাদের একটা কমিটমেন্ট ছিল যে জাতীয় সরকার গঠন করা। আর গণ অধিকার পরিষদ আমরা শুরু থেকেই কিন্তু বলে আসছি, বিশেষ করে গণঅভ্যুত্থানের পরে আমরা যেটি বলেছিলাম যে জাতীয় সরকার যদি গঠন না করেন, তাহলে এই রাষ্ট্রের সংস্কার, রাষ্ট্রের পরিবর্তন বা এই গণঅভ্যুত্থানের সফলতা, সেটি আমরা আসলে ভোগ করতে পারবো না। ঠিক এই বিষয়গুলো আমরা এখন লক্ষ্য করছি যে সরকার এক ধরনের ব্যর্থতায় সরকার কিন্তু পৌঁছে গেছে। এখন যদি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার বিদায় নেয়, তাও মানুষ কিন্তু এই সরকারকে অনেকটা সফল বলবে। এখন আমরা 150টি আসনে এই ধাপে, মানে দ্বিতীয় ধাপে আমরা প্রার্থী ঘোষণা করেছি। এর আগে আমরা 50টি আসনে ঘোষণা করেছিলাম। সর্বমোট আমরা প্রায় 200টি আসনে প্রার্থী ঘোষণা করেছি। আমরা এই মুহূর্তে আমাদের মাঠ পর্যায়ে কি অবস্থা সেটি আমরা দেখার চেষ্টা করছি, সার্ভে করছি, গণসংযোগ করছি, পথসভা করছি। আর আমরা 21 সালে গঠিত একটি রাজনৈতিক দল, আমাদের তো মানুষের কাছে যেতে হবে। তফসিল ঘোষণার পরে আমরা সিদ্ধান্ত নিব যে আসলে আমরা কার সাথে জোটে যাব বা কিভাবে আসলে আমরা নির্বাচনে অংশ নিব। এর আগে জামাত ইসলাম কিন্তু বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছে। এখন আবার তারা বিএনপির সাথে জোট না করে তারা ইসলামী আন্দোলন সহ আরো কয়েকটি দলের সাথে জোট করছে। তো জামাত ইসলাম আরো কয়েকটি দলকে নিয়ে জোট করলে সমস্যা নাই, কিন্তু গণ অধিকার পরিষদ বিএনপির সাথে বলেন বা অন্য দলের সাথে বলেন, এই জোটের আলোচনা আসলেই
অনেকে আমাদেরকে পরামর্শ দেয় যে আপনারা 300 আসনে প্রার্থী দেন। মানে এর পিছনে আসলে কি আছে আমি জানি না, বাট তারা কিন্তু আবার নিজেরা ঠিকই জোট করতেছে। এখন বাংলাদেশে রাজনৈতিক দলগুলো কেন জোট করে? জোট করার মূল কারণটা হলো যে নির্বাচনে যেটা মনে করেন যে আমার 10% ভোট আছে আর বিএনপির 41%, তো সব মিলে তো আপনার 51%। অর্থাৎ আমি মাঝারি দল হতে পারি, কিন্তু আমি কিন্তু বিএনপিকে সহযোগিতা করছি, আবার বিএনপি আমাকে সহযোগিতা করছে। ঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন বা জামাত ইসলাম বলেন, তারা একে অপরকে সহযোগিতা করছে। এখন আমার কাছে মনে হয় যে বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিল তারা যাতে বিএনপির সাথে না থাকে, এই জন্য আসলে নানান ভাবে বক্তব্য বা বয়ান জাতির সামনে হাজির করা হচ্ছে। অর্থাৎ রাশেদ খান, অর্থাৎ আপনার যে ভাষ্য সেই অনুযায়ী এটা কি আমরা ভাবতে পারি কিনা যে তাহলে বিএনপির সাথেই আপনারা জোটে যাচ্ছেন নির্বাচনে? যেহেতু বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি, তো সেই ক্ষেত্রে বিএনপির সাথে একসাথে নির্বাচন করা নিয়ে আলোচনা থাকতেই পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বরং অন্য কোনো দলের সাথে এই মুহূর্তে যেহেতু তফসিল ঘোষণা আগামী আপনার 11 তারিখে হওয়ার সম্ভাবনা আছে, আমি যতটুকু শুনেছি 11 ডিসেম্বর, তো সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে নতুন ভাবে কারোর সাথে আলোচনা করা, জোট তৈরি করা সেটি কঠিন। তারপর রাশেদ খান, আমরা আবারও আপনার কাছে আসবো, আমরা যদি একটু এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।